শেখ হাসিনার সরকার যদি আমেরিকার সাথে আজকের ইউনূস সরকার যা করে গেছে তার 1000 ভাগের 1 ভাগ চুক্তি সম্পাদন করত, আগামী 50 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বা আমেরিকার কোনো কিচ্ছু আসতো যেত না। বাংলাদেশের পার্লামেন্টে বর্তমানে যারা সকল নির্বাচনে নির্বাচিত হয়ে বসেছেন তারা সকলেই এই আইন ভঙ্গ করার দায়ে তাদেরকে আবারও সমস্ত সিট শূন্য ঘোষণা করে সকলের সাথে একসাথে ইনক্লুসিভ নির্বাচন করে আরেকটি নতুন পার্লামেন্টের মাধ্যমে আইনের শাসন তথা বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থার সুশাসন 3টি স্তম্ভের উপর ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে। কারণ আমেরিকার যে আমাদের দেশে তথা ইন্দো প্যাসিফিক জোনে যে ইন্টারেস্ট, সেটার জন্য ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক শেখ হাসিনা সরকারের সাথে ছিল, সেইটা ভারত যেহেতু স্থিতিশীল একটা সরকার বা প্রো ভারত সরকার সেখানে চায়, সেটাই আমেরিকা মেনে নিচ্ছিল। কিন্তু আমেরিকা যখন দেখলো তার ব্যক্তিগত বিষয়গুলো, আমেরিকার বিষয়গুলোকে একেবারেই প্রাধান্য দেওয়া হচ্ছে না 1%। সবচেয়ে দুর্ভাগ্য না যে বিষয়টা আমাদের জানা উচিত যে একজন সাদা ব্যক্তি, একজন পশ্চিমা, আমরা দ্বীপ, আমাদের সেন্ট মার্টিন, আমরা পশ্চিমে যেতে হয়, এই বিষয়গুলো আমেরিকার পরাশক্তি হিসাবে তার পররাষ্ট্রনীতির ইন্টারনাল বিষয়গুলো, ডিপ্লোম্যাটিক কমিউনিকেশন গুলো যখন বাইরে চলে আসে, ফ্লোরে চলে আসে, তখন দেখা গেল যে না, ওইখানে রেজিম চেঞ্জ ছাড়া তো আমাদের আর গতি নেই। এটা হলো আমাদের বুঝতে হবে। আজকেও 18 বছর বা 17 বছর তারেক জিয়া লন্ডনে ছিলেন। আমরা যতটুকু জানি যে তারেক জিয়া যে কোনো উপায়েই আমেরিকার ব্ল্যাক লিস্টেড ছিলেন রাজনৈতিক নেতা হিসাবে। সেই তারেক জিয়া কিন্তু 17 বৎসরে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, সাম্রাজ্যবাদ এই শব্দগুলো কোনোদিন ব্যবহার করছে বলে আমি জানি না। কিন্তু আমাদের যে শক্তি বাংলাদেশকে তৈরি করলো, আমাদের রাজনৈতিক শক্তি যে বাংলাদেশকে ভালোবাসে এবং বাংলাদেশের জন্য কাঁদে, সেই তাদেরকেও ডিপ্লোম্যাটিক ওয়ার্ডিং এবং তাদের নিজস্ব, আমি বলবো ট্রেন ডিপ্লোম্যাট থাকা উচিত। যখন বলা হয় যে আমরা পূর্বে যাব, পশ্চিমে যাব না, এটা আমেরিকানদের কাছে আমেরিকান ভাষায় ট্রান্সলেট করা উচিত যে আমাদের বাংলাদেশে ভারত বিরোধী না হলে জনগণ ভোট দেবে না, আমাদের বাংলাদেশে মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, এটা না বললে জনগণ উত্তেজিত হবে না আমার পক্ষে। এটা তোমাদের বিরুদ্ধে কথা নয়। এই ডিপ্লোম্যাটিক ওয়েতে এখানে একটা পরাজয় ছিল, এটা হলো আমার বিশ্বাস। তবে আশাহত নেই। শেখ হাসিনা যেমন এখনো জীবিত আছেন এবং বাংলাদেশের একমাত্র রাজনৈতিক শক্তি যারা বাংলাদেশের জন্য এখনো পর্যন্ত কাজ করে বলে মনে হচ্ছে, হয়তো বা কোনো এক বিশেষ নেতৃত্ব গজিয়ে উঠবে। এবং তাছাড়া যে প্রেসিডেন্ট এই পার্লামেন্ট তৈরি করলো, এটা বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর জন্য এটাকে সম্পূর্ণ বাতিল করতে হবে। আমি বলবো বাংলাদেশে যে নীরব গণহত্যা চলছে, সেটার জন্য এই ডক্টর ইউনূসের জন্য বিরুদ্ধে গণহত্যা মামলা হতে পারে। বাংলাদেশের একমাত্র স্বাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার জানা মতে দিনরাত রাত দিন ওনার তৃণমূল সহ সকল পর্যায়ে কথা বলে যাচ্ছেন, আমাদের সকলের সাথে যোগাযোগ রক্ষা করছেন। বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র দরকার। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিদিনের কার্যকলাপ যদি তারা প্রকাশ করতে পারেন, এবং এটা যদি হয় একজন ব্যক্তি বা অথরিটির কাছ থেকে, তাহলেই ঘুরে দাঁড়াবে। আর বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের থেকে চলে যায়নি। আই রিপিট ইট, বাংলাদেশ আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান আছে বাংলাদেশে, এবং সেটাকে নিষ্পেষিত করে, আমরা যদি বলি হাইড্রোলিক প্রেসারের নিচে প্রেশন করে তাকে ধরে রাখা হয়েছে, তারপরেও তাকে একদম চুপসে ফেলা যাচ্ছে না। আপনি আলমগীরের কথা, এই আনিস আলমগীর যিনি বের হয়ে আসলেন, এটা আমি ওনার এই কোর্টকে প্রমাণ হিসাবে বললাম যে বাংলাদেশের একটি জেলের কথা উনি বলেছেন, সেখানে শুধু আওয়ামী লীগের নেতা না, কর্মী, তৃণমূল, তার পদ নাই, তাদেরকে সেখানে জেলবন্দি করে রাখা হয়েছে। এই নিষ্পেষণ কতদিন ধরে রাখবেন? ফিজিক্সের মৌলিক তত্ত্বটাই হলো যে কোন শক্তি সে চিরস্থায়ী ভাবে ধরে রাখতে পারবেন না, সে ন্যাচারালি সে লুজ হতে বাধ্য।
এবং আওয়ামী লীগ এমন একটা শক্তিশালী যে তাকে যত প্রেসার করছেন সে তত শক্তি দিয়ে প্রতিহত করছেন। এভরি অ্যাকশন হ্যাজ রিঅ্যাকশন অপোজিট এন্ড ইকুয়াল, আমরা এই ইয়াটাও জানি, থিওরিটাও জানি। অতএব আওয়ামী লীগ ফিরে এসে গেছে বলবো। বাড়ি ভাই, আপনি যদি আমার কাছ থেকে উত্তর চান, আওয়ামী লীগকে কোথাও সরিয়ে দেওয়া যায়নি, আওয়ামী লীগ ফিরেছে এবং আওয়ামী লীগ অবস্থান করছে, কিন্তু সেটা প্রতিদিনই দৃশ্যমান হচ্ছে। 9-10 মাস ধরে স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশ বিষয়টা প্রাধান্য পাচ্ছে না। আপনার মাধ্যমে সকলকে জানিয়ে দিতে চাই, বর্তমান সরকার মানে আমাদের ট্রাম্প আমাদের স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং এর জন্য যে ব্যক্তি থাকেন তাকে আমরা বলি স্পোকস পারসন। সেই স্পোকস পারসনকে জাতিসংঘে উনি ট্রান্সফার করে এখনো পর্যন্ত কোনো স্পোকস পারসন আর নিয়োগ দেননি বলে সেখানে কোনো ধরনের হচ্ছে না, আমাদের যেটা ব্রিফিং হচ্ছে না, ব্রিফিং একেবারেই বন্ধ। কিন্তু আমরা নিয়মিত লিখিতভাবে প্রশ্ন পাঠাই এবং উত্তর আমরা পাই, সেসবগুলো আমরা দি ভয়েসে প্রকাশ করি। আপনাদের কোনো উত্তর প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন, কিন্তু আমরা প্রতিনিয়তই আশা করছি যে কোনো সময় ব্রিফিং শুরু হবে, আবারও আমার সহ আমার অন্যান্য কলিগদেরকে উপস্থিত দেখতে পারবেন। 70-এর নির্বাচনের ধারাবাহিকতা নিয়ে বাংলাদেশ তৈরি হয়, মুজিবনগর সরকার তৈরি হয়। সেই ধারাবাহিকতা থাকতে হলে পার্লামেন্ট তারা যেভাবে ডিজলভ করে থাকে, পার্লামেন্টের যিনি স্পিকার থাকেন তিনি তো রাজনৈতিক দল থেকে নির্বাচিত হলেও উনি একজন নিরপেক্ষ ব্যক্তি, যেমন চুপ্পু সাহেবকেও এখনো পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে, যদিও উনি রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত লোক ছিলেন। অতএব যেখানে এটা একটা অস্বস্তিকর, অসুন্দর এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সিরিয়াস রং ইনফরমেশন যে আমরা যা খুশি তা করতে পারি, এখানে স্পিকারের জায়গায় কাউকে না বসায়ও আমরা সভা শুরু করে দিতে পারি, এটা আমাদের পৃথিবীর যে জায়গা থেকেই এই রাজনৈতিক রাষ্ট্রীয় ব্যবস্থাটার উৎপত্তি, যেটাকে বলে পার্লামেন্টারি ডেমোক্রেসি, সেইটার মধ্যে যে প্রসিডিউর, যে নিয়ম নীতি, সেটাকে ডিজাস্টার করা হয়েছে। এবং এটা একটা প্রেসিডেন্স হলো এই যে যারা ভবিষ্যৎ প্রজন্মের এদের কাছে, যে তারা ভবিষ্যতে এটি স্বাভাবিক মনে করবে যে আগের স্পিকারকে ফেলে দিলাম, মেরে ফেললাম, উই ডোন্ট কেয়ার, আমরা একজন খালি রেখেছি আর খালি রেখে আমরা আমাদের মতন নিজস্ব একজন ব্যক্তিকে দিয়ে সভাপতিত্ব করে এটা করব। এইটা যেমন একটা ডিজাস্টার ছিল। আরেকটা ডিজাস্টারের কথা তুলে ধরি, সেটা হলো বাংলাদেশের সংবিধানের বিরোধী, বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা সংগ্রাম বিরোধী শক্তির এতগুলো মানুষ, এবং একজন স্পেশালি একজনের উল্লেখ করব যাকে যুদ্ধাপরাধী হিসাবে বিচার ছিলেন, বা তাকে তার বিচার বা জাস্টিস সার্ভ করা হয়েছিল, তাকে জেল থেকে মুক্ত করে প্রায় বিনা নির্বাচনে বা কারচুপির নির্বাচনে বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তাকে সেই পার্লামেন্টে উপস্থিত করা হয়েছে, এবং প্রথম দিনে তাকে বক্তৃতা করতে দিয়ে তাকে দিয়ে বলানো হয়েছে যে এই জুলাই না আসলে সে এখানে আসতে পারতো না। সো আমি বলবো সার্বিকভাবে এটা বাংলাদেশের পার্লামেন্টারি ব্যবস্থার একটি ডিজাস্টার সময় ছিল ওই দিন। হলো সাম্প্রতিক সময়ে যে বিতর্কটা, এই বিতর্কটা হলো আমাদের বাংলাদেশের পার্লামেন্ট তথা সার্বিক যে রাষ্ট্রীয় ব্যবস্থা, সেটা লিগ্যালিটি নিয়ে, লেজিটিমেসি নিয়ে এবং এটার অথরিটি নিয়ে। আমি এইভাবে আপনার কাছে তুলে ধরতে চাই। আমরা যে শব্দগুলো এখন উল্লেখ করলাম, লিগ্যালিটি, লেজিটিমেসি এন্ড অথরিটি, এটার বাংলা শব্দগুলো যদি বলি তাহলে আইনগত বৈধতা হলো লিগ্যালিটি, লেজিটিমেসি আসলে গ্রহণযোগ্যতা বা নৈতিক গ্রহণযোগ্যতা, আরেকটা হলো অথরিটি হলো রাষ্ট্রের কর্তৃত্ব। সাম্প্রতিক সময়ে আমাদের 11ই মার্চ তারিখে বাংলাদেশের 13তম সংসদে যে শোক প্রস্তাব আনা হয়েছে, এমন কিছু ব্যক্তির নাম সেখানে উল্লেখ করা হয়েছে যারা আদালতে, আই রিপিট ইট, যারা আদালতে যুদ্ধাপরাধী দোষী সাব্যস্ত হয়েছেন, আইনি সকল প্রক্রিয়া শেষে তাদের দণ্ড কার্যকর করা হয়েছে। এখন মূল প্রশ্নটিতে আসি। যদি একটি আদালত যা সংসদে পাশ করা আইনের ভিত্তিতে গঠিত হয়ে থাকে কাউকে যুদ্ধাপরাধী হিসাবে সেই আদালত দোষী সাব্যস্ত করে থাকে, তাহলে সেই ব্যক্তির জন্য যেই সংসদ এই আইন পাশ করেছে, সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা কি আইনের প্রতি সম্মান, নাকি আইনের রায়কে উপেক্ষা করা? এটাই হলো মৌলিক দ্বন্দ্ব যেটা তৈরি করেছে এই পার্লামেন্ট। কারণ এখানে
একদিকে সংসদ নিজেই একটি আইন পাশ করে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করে, লেজিটিমেসি লিগ্যালিটি ইজ দেয়ার। অন্যদিকে একই রাষ্ট্রযন্ত্র অর্থাৎ পার্লামেন্ট এই দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করে। সমস্যাটা হলো যে এটা আইন, বলবৎ আইন, এই আইনকে বাতিল করা হয়নি, এই ট্রাইব্যুনালকে বাতিল করা হয়নি, রং জাস্টিস বলে এই জাস্টিসকে বাতিল করা হয়নি। অথচ এই রাষ্ট্রের এই রাষ্ট্রযন্ত্র যে আইন প্রণয়ন করলো, যাদেরকে এই আইনের মাধ্যমে একদম প্রমাণ করে বিচার করে তাদেরকে দণ্ড দেওয়া হলো, এক্সিকিউট করা হলো, তাদের জন্য শোক প্রস্তাব। অতএব বাংলাদেশের সার্বিক যে বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, সেটার মধ্যে একেবারেই আপনি মনে করেন যে হামাগুড়ি বলছি, হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়েছে। এখানে তো এটার কোনো অস্তিত্ব নেই। যদি বলা হয় যে আমরা শোক প্রস্তাব করলাম যে যাদেরকে এই আইনের দণ্ড দেওয়া হয়েছে, তাহলে তো আপনার নিজের আইন মানছেন না, আপনার শপথ মানছেন না। মনে করিয়ে দেই, রাষ্ট্রের প্রধানের কাছে বা রাষ্ট্রের প্রধান ব্যক্তির কাছে আপনারা শপথ করেছেন যে এই রাষ্ট্রের সংবিধান এবং সমস্ত আইনকে সমুন্নত রাখবেন। অতএব আপনারা আপনাদের শপথ ভঙ্গ করেছেন। এটার যদি আইনি ব্যাখ্যা, আমার চেয়ে যারা এক্সপার্ট তারা যদি আইনি ব্যাখ্যায় আসেন, তাহলে এই সংসদ তার কার্যকলাপে ইতিমধ্যে সমস্ত কিছু এমনভাবে লঙ্ঘন করেছেন যে এই সংসদই আসলে আইনি ভিত্তি নেই। এখানে স্বাধীন বিচার ব্যবস্থা নেই যে কোর্ট তাদেরকে ডাকতে পারে আর বলতে পারে যে আপনি তো আইন লঙ্ঘন করেছেন। আমি আশা করি বাংলাদেশে আমরা বাইরে থেকে কথা বলি, অনেকে আমাদেরকে একটু সমালোচনা করেন যে আপনারা তো দেশের ভিতরে নেই, অতএব আপনারা জানেন না যে আমরা কি মবস ফেস করছি। আমাদের বাংলাদেশের মানুষ এই ইউনূসের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আসলে ভোট দিয়েছিলেন, যারা গিয়েছিলেন 25% মানুষ, তারা ভোট দিয়েছেন এই বিএনপি কে। এখন বিএনপি যদি কোর্টকে স্বাধীনভাবে কাজ করতে না দেয়, যেটা দেখা যাচ্ছে দিচ্ছে না, আপনি জানেন প্রধান বিচারপতি সকল হত্যা মামলায় উনি বেল পাওয়ার পরেও তাকে আবার শোন অ্যারেস্ট করে আটকে রাখা হয়েছে। অতএব সেখানে আমার কলিগরা, আমি যেহেতু আইনজীবী নয়, আইন শাস্ত্র মাস্টার, সেভাবে বলছি, আমার সহযোগী, আমার কলিগরা, আমার সিনিয়ররা, আপনারা যারা একটু দুঃসাহস দেখিয়ে এটার বিরুদ্ধে রিট করতে পারেন, আবেদন করতে পারেন যে কেন তারা শপথ ভঙ্গ করেছে, এই অ্যানালাইসিসটা আমি খুব সংক্ষেপে করে দিই। আমি শপথ করেছি যে সংবিধান রক্ষা করব। আমি যদি এই সংবিধানে কোথাও বাংলাদেশে ওই যেটা দ্বিতীয় শপথ ওনারা করেছেন, এটা সংবিধানের কোথাও নেই, একদমই নেই। এবং সেটা করার জন্য এমনকি কোর্ট থেকে ওনারা কোন ধরনের আদেশ বা উপদেশ ইয়েও চাননি, আবেদনও করেননি। অতএব ওনারা প্রথম শপথ করে দ্বিতীয় শপথ, এই সংবিধান আমরা পরিবর্তন করে ফেলবো, একটা কমিটি করবো বা এটা হয় না। বাংলাদেশের 18 মাসের সরকারের প্রায় সমস্ত কার্যকলাপ যেটা আন্তর্জাতিক আইন বিরুদ্ধে লঙ্ঘন করেছে। যেমন আমি একটি উদাহরণ দিই, আমি হাজার উদাহরণের একটি উদাহরণ দিব। একটি সরকার প্রধান, তিনি হলেন ডক্টর ইউনূস। উনাকে আমাদের সামাজিক মাধ্যম এবং বাংলাদেশের গণমাধ্যম, এমনকি টিভি মাধ্যম সহ দেখা গিয়েছে উনি উস্কিয়ে দিচ্ছেন বাংলাদেশের মানুষকে, আওয়ামী বিরোধী মানুষকে, যে তোমার গ্রামের বাড়িতে তো তোমার পাশে আওয়ামী লীগ রয়েছে, শব্দটা তুমি কি করছো। তার অর্থ হলো যে উনি একটা গণহত্যাকে উস্কে দিচ্ছিলেন রুয়ান্ডার মতন। রুয়ান্ডাতে যে গণহত্যা হয়েছিল সেটা রুয়ান্ডার তৎকালীন সরকার ঠিক একইভাবে বলেছিল, একদম একইভাবে বলেছিল যে তোমার পাশে যে তোমার যে রয়েছে তাকে তুমি কিভাবে সংশোধন করবে। অতএব সেটার জন্য উনি তাদেরকে রক্ষার দায়িত্ব আপনাদের, তাদেরকে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। আর আপনাদের আরো একটি দায়িত্ব, এমনকি ব্রিটিশ পার্লামেন্টেরিয়ান যখন বলেন, এটা অনেকটা বাংলায় কিন্তু আমরা সোকল্ড বলি, তথাকথিতকে আমরা সোকল বললে সবাই বুঝি। তিনি তো ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন সোকল নির্বাচনে, সোকল বাংলাদেশের নির্বাচন। অতএব তারেক সাহেব, আপনি তো ছিলেন ব্রিটেনে, 17 বছর ছিলেন। হ্যাঁ, এই 17 বছরে আপনার অনিচ্ছাকৃত ভাবেও ব্রিটিশ পার্লামেন্টের আপনি দেখতে হয়েছে তারা কি করে কাজ করে। অতএব যে আন্দোলন আপনি
রেখেছেন সজাগ 18 বছর ইনক্লুসিভ নির্বাচন, সেটাতে কিন্তু আপনি ইনক্লুসিভ নির্বাচন করতে পারেননি। অতএব আপনি আপনার জালেই এখনো আবদ্ধ। অতএব আপনাকে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে সামনে এনে বলেন আসুন আপনার সাথে, আপনাদেরকে যেটা বলেছিলাম, আপনি নিজে বলুন, হে আওয়ামী লীগ, আপনাদেরকে যেটা বলেছিলাম যে আসুন ইনক্লুসিভ নির্বাচন দেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আমরা সেখানে পরাজিত হলে আমরা সেই নির্বাচন মেনে নেব। এটা আপনারই চ্যালেঞ্জ, আপনার চ্যালেঞ্জ আপনাকে গ্রহণ করতে হবে। না হলে এই যে আওয়ামী লীগ কবে ফিরবে, আওয়ামী লীগ ফিরে গেছে এবং তারা যখন রুশে উঠবে বুঝতেই পারছেন। ধন্যবাদ আপনাকে।